নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন আর অবশ্যই নিজে সেফটি সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করবেন, এই রিকোয়েস্ট আমার আপনাদের সবার প্রতি রইল। যারা যারা ফিনটেক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যারা যারা ফিনটেক ব্যাংকিং এ কাজ করছেন, তাদেরকে অবশ্যই অতিরিক্ত সতর্কতা নিতে হবে। আপনারা অনেকেই হেসেছিলেন, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আপনারা যদি এইপিএস এর মাধ্যমে লেনদেন করে থাকেন, কাস্টমারকে এইপিএস এর উইথড্রলে টাকা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই কাস্টমার থেকে আধার কার্ড রাখার চেষ্টা করবেন। আধার কার্ডের প্রত্যয়িত একটা কপি, মানে জেরক্স করা একটা কপি নিজের কাছে রাখবেন। অবশ্যই নিচে আপনি সাইন এবং সিগনেচার রাখবেন। প্রয়োজনে আপনি এরকম একটা সিল বানিয়ে নিন, যে সিলে লেখা থাকবে যে আমি ড্যাশ থাকবে নামটা, সেখানে নিজের ইচ্ছাকৃত নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলছি বলে ওইখানে টিপসই রাখুন। টিপসই কখনো ফেক হতে পারে না। টিপসইটা এরকম ভাবে রাখবেন যা প্রমাণ করবে যে সেই গ্রাহকটাই আপনার দোকানে এসেছিল। কারণ এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্ট যেটা সবচেয়ে বেশি সেফ এবং সিকিউর, সেই ফিঙ্গারপ্রিন্টই বাড়িতে বানিয়ে নেওয়া যাচ্ছে। সেটা আমার কথা নয়, আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন প্রচুর হাজার হাজার ছেলে এখন জেলে আছে। প্রচুর ছেলে জেলে সেই পরিমাণ টাকা, কিছু পরিমাণ টাকা এবং কিছু পরিমাণ অর্থ জমা করে বাড়িতে বসে এখন খুব ভালো আনন্দ ফুর্তি করছেন। এরকম নিউজও আছে আমার কাছে, এবং সেগুলো আপনারা ইন্টারনেটে ঘাটলে আমার মতো আপনিও পেয়ে যাবেন। মানে কি বুঝতে পেরেছেন? ফ্রড করেছে, যত টাকা ফ্রড করেছে তার থেকে কিছু বেশি টাকা কোর্টে গিয়ে সে জামানত হিসেবে জমা দিয়ে সে এখন বাড়িতে আছে। এবং তার জন্য যে সমস্ত রিটেলারদের আইডি বন্ধ হয়ে গেছে, তাদের আইডি বন্ধ হয়ে গেছে, তাদের কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নেই এবং তাদের কোনো সলিউশন কিন্তু আজও হয়নি। সুতরাং সেফ এবং সিকিউর থাকার জন্য এক্সট্রা মানে বাড়তি সুরক্ষা নেওয়া খুব বেশি প্রয়োজন। যেরকম ভাবে বিভিন্ন জায়গায় যখন সেনাবাহিনীরা যায়, তারা এক্সট্রা সিকিউরিটি নেয়, মাথায় বুলেট প্রুফ হেলমেট পরে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরেন। কেন? আজকে মরে যাবেন তার তো কোনো গ্যারান্টি নেই, গুলি আসতেও পারে নাও আসতে পারে। আপনাদেরও সেম অবস্থা, আপনার দোকানে চোর আসতেও পারে নাও আসতে পারে। যে ভালো আসছে সে গিয়েও চুরি করতে পারে বা আপনার নামে এলিগেশন লাগাতে পারে। ভিডিওটার মেইন কন্টেন্টে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ রাখছি, যারা বাংলাতে ভিডিও দেখতে ভালোবাসে এবং যাদের কাছে খুব ভালো লাগছে টিম টেক সাপোর্ট এখন বাংলাতে ভিডিও বানায়, তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না। যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিওগুলো সময় মতো দেখার জন্য। আরেকটা ছোট্ট অনুরোধ, সমস্ত ছোট্ট ছোট্ট পার্ট ভিডিওগুলা বা সমস্ত ছোট্ট ইনফরমেশনগুলা ইউটিউবে সবসময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ ইউটিউবে কন্টেন্ট বানানো, সেই কন্টেন্টকে এডিট করা এবং আপলোড করা সময় সাপেক্ষের বিষয়, যা সেটা প্রত্যেকদিন হয়ে ওঠে না। কারণ আমরা সেরকম লেভেলের ইউটিউবার নই যে এখানে 4-5 জন এডিটার আমার পেছনেই বসে আছে, বাস আমি ভিডিও বানাবো আর এডিট হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে এই জায়গাটা কনসিডার করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, যেখানে আনকাটেড এবং আনএডিটেড বিনা এডিট করা ভিডিওগুলো আমরা সেখানে আপলোড করি এবং ছোট ছোট আপডেটগুলো আমরা সেখানে আপলোড করি। চ্যানেলের নাম টিম টেক সাপোর্ট অফিসিয়াল। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কও শেয়ার করে রাখবো, যেখান থেকে আপনারা লিঙ্কটা উঠিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখার জন্য। আসছি মূল কন্টেন্টে। দেখুন, যেহেতু বাংলাতে, প্রথম কথা হচ্ছে বাংলায় খুব বেশি আমি ফ্রি ফিল করি নিজেকে, তারপর আমি চ্যানেলটা হিন্দিতে শুরু হয়েছিল এবং বর্তমানে আমরা বাংলাতে ভিডিও বানাচ্ছি। সুতরাং বাংলা মানুষের সাথে একটা একাত্মবোধ তৈরি হয়েই গেছে বলতে পারেন। যে যাই বলুক না কেন, হাই রে বাংলা, কই রে বাংলা, এই সমস্ত ভিডিও যে যাই বলুক না কেন, বাংলার মানুষের সাথে টিম টেক সাপোর্টের একটা আলাদা একাত্মবোধ অবশ্যই আছে, যার কারণে এরকম ইনফরমেশনগুলা টিম টেক সাপোর্টে আসে এবং মানুষের জন্য বলার জন্য, মানুষের পক্ষে বলার জন্য মানুষ এসে কথা বলে। এরকমই একজন আজকে আমাকে ফোন করেছিলেন মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ, ঠাকুরগাঁও বা কিছু একটা জায়গাটার নাম আমি ভুলে গেছি। মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল। দাদার নাম হচ্ছে নুরুন নবী শেখ, ঠিক আছে। দোকানের নাম ফিরোজা গিফট হাউস, ঠিক আছে। ডিটেলসে আমি বলছি, আপনারা যারা কাছাকাছি আছেন চিনবেন হয়তো। আমি এই জন্য ডিটেলসে বলছি, আপনারা যাতে ডিটেলসে জানতে পারেন। অনেকেরই একটু খুঁজলি থাকে না, হয়তো এটা কি গল্প ভিডিওটা চালানোর জন্য, এটা কি ভিডিওটাকে ভাইরাল করার জন্য, কিছু মানুষকে ভয় দেখানো, না একদম নয়। ওনার নাম হচ্ছে নুরুন নবী শেখ, বাড়ি মুর্শিদাবাদ, ঠাকুরগাঁও বা ঠাকুরনগর কিছু একটা জায়গা আছে, ঠাকুর দিয়ে শুরু। দাদার নাম নুরুন নবী শেখ, ফিরোজা গিফট সেন্টার ওনার দোকানের নাম, ঠিক আছে। একটা বিশাল বড় ঘটনা ঘটে যায় এবং তার নেপথ্যে হচ্ছে এনপিসিআই নতুন রুল। আর এনপিসিআই এই সমস্ত করার পেছনে বড় কারণ হচ্ছে যে আমরা যারা রিটেলার ডিস্ট্রিবিউটাররা আছি, বিশাল বড় বড় সাইজের ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার, যাকে খুশি তাকে আমরা রিটেলার বানিয়ে দিই। কারণ বেঙ্গল থেকেও আমরা এরকম দেখেছি অদূর অতীতে, খুব বড় অতীত নয়, 1 বছর আগেই বেঙ্গলের এক বিশাল বড় ডিস্ট্রিবিউটার, সে এখান থেকে বসে মধ্যপ্রদেশে কিছু আইডি বানিয়ে দেয়। 9খানা আইডি ওনারা পরপর বানায় জিপে থেকে এবং
সেই প্রত্যেকটা আইডি চার্জব্যাক আসে এবং প্রত্যেকটা চার্জব্যাকের টাকা ইজিপের অ্যাকাউন্ট থেকে কাটা হয়। সুতরাং আমরা এই সমস্ত জিনিসগুলোকে খুব বেশি সমর্থন করেছি অতীতে। আমরা চিনি না জানি না সাসপেক্টেড অপরিচিত লোককে রিটেলার আইডি বানিয়ে দিয়েছি এখান থেকে বসে। এই জিনিসগুলা এখন আর সেই জন্য হচ্ছে না। এই জিনিসগুলা থেকে এখন আমরা পিছিয়ে পড়েছি, আমাদের কাছে সুযোগ সুবিধা এখন কমে আসছে। আইডি আর আমরা এখন স্টেটে বাইরে বানাতে দেই না বা বানাতে পারছি না, তাই তো? যাই হোক, এটা খুব ভালো হয়েছে এবং যার জন্য মোটামুটি ফ্রডুলার অ্যাক্টিভিটিস একটু কমে এসেছে। এইবার এই সমস্ত ঘটনার কারণে এনপিসি বিভিন্ন রুল অফ কন্ডাক্ট বানায়, বিভিন্ন নিয়ম নীতি বানায়, সফটওয়্যার আপগ্রেডেশন করে, বহুত কিছু করে। তো এত যখন ভালো কিছু হয়েছে তো তার সাইড এফেক্টও তো কিছু থাকবে তো। এটা অনেকটা এলোপ্যাথিকের মতো, যার সাইড এফেক্ট থাকবেই থাকবে। এলোপ্যাথিকের সাইড এফেক্ট ছাড়া হতেই পারে না কোনো ভালো ওষুধ। সুতরাং এরও সাইড এফেক্ট ছিল এবং আছে, এবং তারই সাইড এফেক্ট আমি আপনাদেরকে বলছি। এনপিসিআই বলেছে যে যে সমস্ত চার্জব্যাক আসা রিটেলার আসবে তাদেরকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে, তাদের থেকে ডিটেল নিতে হবে, এভাবে ছাড়া যাবে না। তো স্বাভাবিকভাবে এই দাদার নামে, মানে নুরুন নবী শেখ, এই দাদার নামে একটি চার্জব্যাক আসে এবং দাদার স্পাইস মানির আইডিটিকে ব্লক করে দেওয়া হয়। ওনার সাথে কন্ট্যাক্ট করা হয় এবং উনিও কন্ট্যাক্ট করেন স্পাইস মানির সাথে যে আমার আইডিটি কেন বন্ধ হলো। তো বললো যে আপনার নামে একটা চার্জব্যাক কেস আছে যার অ্যামাউন্ট হচ্ছে 1010 টাকা। তাহলে আমাকে কি করতে হবে? ভদ্রলোক প্রশ্ন করলো যে আমাকে কি করতে হবে যে আমার আইডিটা খুলে যায়। বললো প্রথমত আপনাকে 1010 টাকা দিতে হবে, যেটা আমাদের অ্যাকাউন্ট থেকে কোম্পানি কেটে নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ওই কাস্টমারের আধার কার্ড আনতে হবে এবং আধার কার্ডের নিচে ওনার সিগনেচার, প্রত্যেক কপি সিগনেচার করে আমাদের কাছে জমা করতে হবে। সেই মোতাবেক ওই ভদ্রলোক ওই কাস্টমার থেকে আধার কার্ড আনে এবং সেই সিগনেচার করে জমা করে এবং ওনার আইডিটা খুলে যায়। খুলে যাওয়ার পর 2 দিন পর ওনার স্পাইস মানির আইডিটি আবার ব্লক হয়ে যায় এবং এবার আর কোম্পানি ওনার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করছেন না। একবারই কন্ট্যাক্ট করেছেন, কন্ট্যাক্ট করার কথাও নয়, একবারই কন্ট্যাক্ট করেছেন। কন্ট্যাক্ট করে বলেছেন যে আপনার আইডিটা অ্যাকচুয়ালি আমাদের এন্ড থেকে নয়, এনপিসিআই এন্ড থেকে ব্লক করা হয়েছে, সো আমাদের পক্ষে কিছু করার নেই। এবার আসছি গল্পের দ্বিতীয় পর্যায়ে, যেখান থেকে সমস্যাটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি দাদার দোকান সেম, আপনারা যা করছি এইপিএস এর মাধ্যমে টাকা উইথড্রল করছি এবং উনিও সেম কাজই করেন। যেহেতু ফিরোজা গিফট হাউস, দ্যাট মিনস গিফট তো আর সারাদিন বিক্রি হয় না, একটা ভালো ব্যবসা উনি ধরেছেন যে ডিজিটালি ওয়ার্ক আমি করি, কিছু লেনদেন যদি করে টাকা পয়সা কামানো যায়। কোনো প্রকার ইলিগেল অ্যাক্টিভিটিস উনি করেননি। তারপর আজকের দিনে বিশাল বড় শাস্তির সামনে দাঁড়িয়ে আছেন। যে শাস্তির গল্পটুকু বললাম যে আইডি বন্ধ করে দিয়েছে, সেই শাস্তি কিন্তু নয়। ওনার শাস্তির গল্প তৃতীয় পর্যায়ে আসছে, এটা প্রথম পর্যায়ে বললাম। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে গল্পের অপোজিট দিক, মানে ওনার নামে চার্জব্যাক কেন আসলো? যে কাস্টমার সেই কি চার্জব্যাক লাগিয়ে দিয়েছে? না, সেও চার্জব্যাক লাগেনি। তাহলে চার্জব্যাক কোথেকে এসছে? দেখুন কেন আপনাদেরকে বলে আধার কার্ড রাখার জন্য, টিপ সই রাখার জন্য। উনি যদি প্রথম দিনই যখন চেয়েছে উনি যদি তখনই প্রমাণ দিতে পারতেন সঙ্গে সঙ্গে, এই নিন আধার কার্ড, এই নিন টিপ সই করা কপি, কাস্টমার আমার কাছ থেকেই টাকা তুলেছে, তাহলে হয়তো আরো একটু জোরালো হতো সাপোর্ট ওনার পক্ষে। এখনো উনি সাপোর্ট পাবেন, কিন্তু তার জন্য ওনাকে আইনি লড়াই লড়তে হবে। এটাই হচ্ছে গল্প। যাই হোক, দ্বিতীয় পর্যায়ে আসি যে এক্সাক্ট ওনার সাথে কি হলো। একটি ছেলে যার বয়স 20-25 বছরের বেশি হবে না, সে ছেলেটি আসে টাকা তুলতে এবং সে টাকা তুলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ব্যাংক ছিল এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ঠিক আছে। 1010 টাকা সে তুলে, দাদা সবাইকে মানা করা হয়, দাদার এই জায়গায় একটা ভুল হয়েছে যে উনি 10 টাকা ওনার যে কমিশনটা উনি রাখেন সেই টাকাটা এখানেই জুড়ে দিয়েছিলেন। 1010 টাকা উনি এখান থেকে কাটেন, সেই জায়গাটা ওনার একটা নেগেটিভ দিক আছে, যে জায়গায় উনি একটু সময়ের জন্য নিজেকে নেগেটিভ রুলে নিয়ে নিয়েছেন। 1010 টাকা উঠে এবং চলে যায় এবং সেই দিন বিকালেই চার্জব্যাক ফাইল হয়। কিভাবে? যে ছেলেটি টাকা তুলতে এসেছিল সে চার্জব্যাক ফাইল করেনি, তাহলে কে করেছে? চার্জব্যাক ফাইল করেছে চেন্নাইয়ে থাকা একটি ছেলে। চেন্নাই থেকে একটা ছেলে ফোন করে ব্যাংকে বলছে যে আমার ব্যাংক থেকে 1010 টাকা কিভাবে কেটে গেল। বলছে আপনি টাকা তুলেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। বলছে না, আমি টাকা তুলিনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি টাকা তুলিনি, আর আমি এই মুহূর্তে চেন্নাইয়ে আছি, আমার টাকা কোথেকে কাটা গেছে। ব্যাংক দেখলো যে চেন্নাইয়ে বসে থাকা একটা ছেলে, তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে এবং টাকাটা কাটা গেছে কোথেকে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে। দ্যাট মিনস এটা চার্জব্যাক, এছাড়া আর কিছু হতেই পারে না। দ্যাট মিনস ফিঙ্গারপ্রিন্ট ক্লোন হয়েছে, সবকিছু হয়ে গেছে, গল্প শেষ। এবার ওনার কিভাবে বুঝে নিলেন চেন্নাই থাকা ছেলেটাই যে ওই ব্যাংকের মালিক? ওই ব্যাংকের মালিক এই জন্য বুঝে নিলেন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, কারণ এয়ারটেল পেমেন্ট ব্যাংকে যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার করা, সেই রেজিস্টার করা মোবাইলটা চেন্নাই অবস্থান করছিল। এবার গল্পের মেন জায়গায় আসে। যেই ছেলেটা চার্জব্যাক কমপ্লেন করেছে তার তখন 18 বছর হয়নি যখন সে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা খোলা হয়েছিল। সেই জন্য সে ওই পশ্চিমবঙ্গের যে ছেলেটা আঙুল ছাপে টাকা তুলেছে সে তার বন্ধু হয়, বন্ধুর নামে অ্যাকাউন্ট খোলে। সে বন্ধুর অ্যাকাউন্ট সে চেন্নাইয়ে বসে ট্রানজাকশন করছিল,
আর এদিকে বন্ধু ওই চেন্নাইয়ের বন্ধুকে না জানিয়ে পশ্চিমবঙ্গের ঠাকুরগাঁওয়ের নুরুন্নবী শেখের দোকান থেকে 1010 টাকা তুলে নেয়। দ্যাট মিনস এখানে যে ফোন করে চার্জব্যাক জানায় সেও দোষী না, মানে সে জানেই না, আর যে টাকা তুলছে সেও দোষী না। মেইন দোষী কে? যে ব্যাংকের মালিক, মানে অ্যাকাউন্টের যে মেইন মালিক, উনি তার বন্ধুকে না জানিয়ে নুরুন্নবী শেখ দাদার অ্যাকাউন্ট কাছে এসে 1010 টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। আর যে অ্যাকাউন্টের মানে বাহ্যিক মালিক, যে আসলে সেও তো মালিক না, তার নামে অ্যাকাউন্ট নয়, সে চার্জব্যাকের জন্য কল করে দেয়, কারণ মোবাইল নাম্বার তারই রেজিস্টার করা ছিল। এবার বুঝতে পারছেন তো কোন জায়গায় আমরা ফেসে যাচ্ছি বা কোন জায়গায় আপনি ফাঁসছেন। এবার সেই জিনিসটা, সেই চার্জব্যাক ফাইল হয় প্রথমে ব্যাংকে, তারপরে সেই চার্জব্যাক যায় এনপিসিআই এর কাছে, এবং সেই চার্জব্যাক ঘুরে আসে দাদার কাছে দ্বিতীয় দিন, মানে আইডি খোলার পরও দ্বিতীয় দিন ওনার কাঁধেই চাপে এবং ওনার স্পাইস মানি আইডিটি ব্লক হয়ে যায়। এবার বুঝতে পারছেন গল্পটা কোথায় হয়েছে। আপনাদেরকে কি করা উচিত? প্রথম দিনই আপনাকে সেফটি মেজারমেন্ট মেনটেন করতে হবে, আপনাকে ক্যামেরা লাগাতেই হবে, এছাড়া ব্যবসা করতে পারবেন। আপনি বলছেন তাহলে ব্যবসা ছেড়ে দিও, ছেড়ে দিন, কোনো চাপ নেই। এরকম ধরনের কেস খাওয়া থাকে, কারণ গল্পের যে শেষ পরিস্থিতি, এটা আমি আপনাদেরকে এখনো বলিনি। গল্পের যে শেষ পরিস্থিতি হয়েছে, বর্তমানে উনি যে পরিস্থিতিতে আজকের ডেটে আছেন, সেই গল্পটা এখনো আপনাকে বলিনি। সেটা বলার পর আমি আপনাকে বলবো যে আপনি যদি অতিরিক্ত সেফটি নিতে না পারেন, তাহলে ব্যবসাটা না করাটাই অনেক বেশি ভালো। অতিরিক্ত সেফটি মানে যখনই কাস্টমার আসবে আধার নিয়ে আসতে বলবেন, জেরক্স করে তাতে টিপসই নিতে ভুল করবেন না। দোকানের মধ্যে হয় স্টিল ক্যামেরার ব্যবস্থা করুন, হয় ভিডিও ক্যামেরার ব্যবস্থা করুন। যখনই টাকা তুলছে কাস্টমারকে টাকা সহ ফটো তোলার চেষ্টা করুন, স্টোর করার চেষ্টা করুন। এইটাই প্রসেস। আপনি তো ব্যাংক নন, যেহেতু আপনি ব্যাংক নন আর আপনার কাছে এরকম একটা পজিশনে আপনি আছেন যে আপনার সেফটি সিকিউরিটি প্রবলেম হতে পারে, তাহলে টাকা তোলার সময় আপনি কত টাকা চার্জ নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটাতে আমি যাচ্ছি না। 10,000 টাকা তুললে আপনি 10 টাকা নেবেন না 100 টাকা নেবেন, কি তুলবেন সেটাতে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। ব্যাংকও আসেনি আপনার কাছে, এনপিসিআইও আসেনি, আরবিআই কেউ আসেনি। কাস্টমার পুষবে তবেই টাকা তুলবে। কাউকে আমি চাপাচাপি করছি না, কাউকে বলছি না টাকা নাও, কাউকে বলছিও না টাকা নিও না, কারণ এটা আমার এখতিয়ারের বিষয় নয়। কিন্তু আমি আমার সেফটি মেজারমেন্ট করতে গিয়ে যা আমার খরচা আছে, আমি যদি পারি তুলবো টাকা, যদি না পারি টাকা তুলবো না কাস্টমার সাথে কথা বলার পর। কিন্তু অবশ্যই আমার এখানে, আমি এই মুহূর্তে যদি আপনাকে দেখাই, আমার এখানে এখনো ক্যামেরা লাগানো আছে, আমার এখানে এখনো ক্যামেরা লাগানো আছে, কাস্টমার দিকে তাক করানো ক্যামেরা। কেন? কাস্টমার যখন ট্রানজাকশন করবে, টাকা তুলবে, টাকা গুনবে, সেটা তো ক্যামেরাতে রেকর্ডিং হবে। তো আপনারা যদি এটা করতে না পারেন, আপনি যদি মনে করেন তবে আমি ইনসিকিউর, সেটা ব্যবসা করবেন বা না করুন সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এই জিনিসগুলো যদি ওর কাছে থাকতো, তাহলে উনি আরো ভালোভাবে কেসটাকে ফেস করতে পারতেন। যদিও কেস এখনো উনি ফেস করতে পারবেন, কারণ উনি কোনো জালিয়াতি করেননি, আর উনি জেনুইন কাস্টমার থেকেই টাকা তুলেছেন। কিন্তু ঘটনাটা কি হলো? বিনা অপরাধ, উনি কোনো অপরাধ করেনি, তারপর উনি কি শাস্তি পেয়েছেন দেখুন। স্পাইস মানি আইডি ব্লক হয়েছে, শুধু তাতে থামেনি, তারপর ওনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আইডি ব্লক হয়েছে। যে এয়ারটেলের কাস্টমার ছিল, সে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের কাস্টমার ছিল, সেই আইডিটাও ব্লক হয়েছে। তারপর সে নিজেও এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, তার অ্যাকাউন্টও ক্লোজ হয়েছে। এখানেও শেষ হয়নি গল্প। এবার যে মোবাইল নাম্বারটা দিয়ে ওনার আধারের সাথে লিঙ্ক, এবং যে মোবাইল নাম্বারটা দিয়ে লাস্টে নাম্বার হচ্ছে 98748, আমি টোটাল ডিটেলসটাই এখানে নোট করেছি এই জন্য যে আপনাদেরকে যাতে ডিটেলসে বলতে পারি। ওনার স্পাইস মানি আইডি বন্ধ হয়ে গেছে, ওনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক বন্ধ হয়েছে আইডি, ওনার এয়ারটেলে একটা অ্যাকাউন্ট ছিল সেটা বন্ধ হয়েছে, ওনার বায়োমেট্রিক ডিভাইসটি ব্লক করা হয়েছে, এবং ওনার যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক ছিল এবং যে মোবাইল নাম্বারে উনি আইডি খুলেছিলেন সেই মোবাইল নাম্বারটিকেও ব্লক করা হয়েছে। দেখুন কি গল্প হয়েছে। ওনার সিম কার্ড থেকে হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছে। নেটওয়ার্ক চলে যাওয়ার পর যখন উনি আবার রিপ্লেস করার জন্য যান, উনি ভেবেছিলেন যে হয়তো সিমটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, আমি রিপ্লেসে যাই। যখনই রিপ্লেস করার জন্য এয়ারটেল গ্রাহক সেবা কেন্দ্র বা এয়ারটেলের অপারেটরের কাছে যান, তারা যখন নাম্বারটা পুট করেন, লেখা এসছে ইউ হ্যাভ এন্টার এ পোস্টপেড অর ইনঅ্যাক্টিভ প্রিপেইড নাম্বার, প্লিজ সাবমিট এ প্রপার প্রিপেইড নাম্বার। মানে বুঝতে পেরেছেন, ট্রাই থেকে নাম্বার ব্লক করিয়ে দিয়েছে কে? এনপিসিআই। সুতরাং কাজ করলে সাবধান হয়ে যদি কাজ না করতে পারেন, এরকম বিশ্রী পরিস্থিতির সম্মুখীন কিন্তু আপনিও হতে পারেন। তবে এই রাস্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, এর এগেইনস্টে আপনি ফাইট করে জিততেও পারেন। কিন্তু ঘটনা হলো, করবেটাকে, এই সময়টা কোত্থেকে পাবেন বা এই সময়টা কেন আপনি অপচয় করবেন? এর জন্য অবশ্যই আপনাকে অতিরিক্ত সেফটি নিতে হবে, যাতে এরকম ঘটনা হয়ে গেলে খুব তাড়াতাড়ি আপনি বেরিয়ে আসতে পারেন। আশা করি গল্পটা আপনারা বুঝতে পেরেছেন, ঘটনাটা কি হয়েছে।
একজন নিরপরাধ ব্যক্তি যে একটা সাধারণ ব্যবসা করছিল সততার সাথে, তার কাছ থেকে একটা কাস্টমার এসে টাকা তুলে, যে অসাধু লোক যে অ্যাকাউন্টটা বন্ধুকে দিয়ে দিয়েছে ব্যবহার করার জন্য, আর একটা বন্ধু যে আরেকটা অসাধু নিজের বাড়ির কারোর নামে অ্যাকাউন্ট না করে বন্ধুকে সে ব্যবহার করছিল, তার অ্যাকাউন্ট থেকে অসাধু বন্ধু টাকা তুলে নেয় এবং সেই অসাধু বন্ধু সেই টাকা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে কমপ্লেন করে দেয় এবং তার থেকে যা সৃষ্টি হয় 1000 টাকা রিটেলারের চলে গেল, বাকি ওনার ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার ব্লক হলো, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের আইডি ব্লক হলো, স্পাইস মানি আইডি ব্লক হলো, বায়োমেট্রিক ডিভাইস ব্লক হলো, ভবিষ্যতে ওনার কাছে যে আরেকটা কোম্পানির আইডি আছে এখনো চলছে সেটাও যে কোনো মুহূর্তে বন্ধ কিন্তু হতে পারে। তো আইডি বন্ধ হয়ে গেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ব্যক্তিগত জিনিসপত্র আধার কার্ডও যদি ব্লক হয়, প্যান কার্ডও যদি ব্লক হওয়া শুরু করে, তাহলে কিন্তু গল্প হয়ে গেল। কারণ এখানে প্যান কার্ড ব্লক করা এবং আধার কার্ড ব্লক করার কিন্তু পারমিশন এনপিসি এর কাছে রয়ে গেছে। অতীতে আমরা বিভিন্ন ঘটনা জানতে পেরেছি, আপনারাও ভিডিও দেখেছেন যে আধার কার্ড এবং প্যান কার্ডও ব্লক করা হয়েছে। তো এতটুকু পর্যন্ত যদি গল্প করাতে পারে তাহলে কিন্তু আপনার আর কোনো মূল্য রইল না, আপনাকে সেই কোর্ট পর্যন্ত ঘষতে ঘষতে যেতেই হবে। সুতরাং এই সমস্ত জিনিস থেকে বাঁচতে আর এরকম জিনিসের ব্যবসা আপনাকে করতে, যা গত 6-7 বছর ধরে আপনারা করে এসেছিলেন, আসছিল, টিপ দিচ্ছিল, টাকা উঠে গেছিল, এই ঘটনা থেকে বেরিয়ে আসতে হবে। এবার আপনাকে কিছু খরচাপাতি করতে হবে এবং আপনাকে অবশ্যই আরও বেশি ডিজিটাইজ হতে হবে এবং কাস্টমারের কাছ থেকে প্রুফ রাখতে হবে যে কাস্টমার আমার দোকানে এসেছিল এবং সশরীরে এসে টাকা তুলে গেছে। তো আমি আবার বলবো আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধান হওয়ার চেষ্টা করুন, নতুবা বিপদ কিন্তু চোখের সামনেই দাঁড়িয়ে আছে। আশা করি এর থেকে আপনারা অনেক বড় শিক্ষা নিতে পেরেছেন ভিডিওটি থেকে, এবং যদি আপনারা এই ভিডিওগুলোকে অ্যাপ্রিসিয়েট করে থাকেন তাহলে লাইক করতে অবশ্যই ভুল করবেন না। এরকম কন্ডিশন বা নূর নবী শেখ এই দাদার মতো কন্ডিশন আমি চাই না বাংলার আর কোনো ছেলের হোক। প্রত্যেকটা বাংলার ছেলেকে বলছি, ভাই তোমার মানসিকতায় যাই কিছু থাকুক না কেন, তুমি অতিরিক্ত সিকিউরিটি বা সেফটি মেজারমেন্ট মেনটেন করে তবে ব্যবসা করো। আর তোমার কাছে যদি মনে হয় যে এত কিছু করে ব্যবসা করা যাবে না, তাহলে করো না, সেটা অনেক বেশি তোমার জন্য ভালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।